বিএনপির প্রতিপক্ষ এখন অদৃশ্য, সাবধানে পথ চলতে হবে, বললেন রুমিন ফারহানা। জানাবো শেখ হাসিনা এখন ভারতের মাথা ব্যথা। জানাবো দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, বললেন জয়নুল আবেদিন ফারুক। এবং সর্বশেষ জানাবো বেক্সিমকো পাচার করেছে $135 মিলিয়ন, বলছে সিআইডি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপির প্রতিপক্ষ এখন অদৃশ্য, সাবধানে পথ চলতে হবে, বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এখনও আমাদের দল ক্ষমতায় আসেনি। এতদিন পর্যন্ত আমরা প্রত্যক্ষ বা দৃশ্যমান একটা প্রতিপক্ষ দেখেছি। আওয়ামী লীগ ছিল সেই প্রতিপক্ষ, সরকার ছিল সেই প্রতিপক্ষ। এখন কিন্তু বিএনপির প্রতিপক্ষ অদৃশ্য, সুতরাং আমাদের অনেক বেশি সাবধানতার সঙ্গে পথ চলতে হবে। রুমিন বলেন, কোনো বাধা বিপত্তি, হানাহানি, দলাদলি, যে কোনো অন্যায় কাজে যেন আমাদের দলের নেতাকর্মীরা যুক্ত না হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, যদি কেউ কোনো অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত হন তাহলে দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আরও বলেছেন, দল যদি সাধারণ মানুষের ভোটে আবার ক্ষমতায় যায় তাহলে ইনশাল্লাহ তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সুতরাং মেসেজ খুব পরিষ্কার, আমরা ক্ষমতায় নেই, ক্ষমতায় যাইনি, এখনও বিরোধী দলেই আছি। আমাদের নেতাকর্মীরা কোনো হানাহানি, অন্যায়, অপকর্মের সঙ্গে যেন যুক্ত না হন সেই ব্যাপারে দল থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনা এখনও ভারতের মাথা ব্যথা। 15 বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু 76 বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ায় অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে। হাসিনার লাল পাসপোর্ট বাতিল হয়েছে, 45 দিন পর্যন্ত তিনি ভারতে থাকতে পারবেন। এরপর কি হবে? বিশ্লেষকরা বলছেন, ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে হাসিনা, কিন্তু ভারত তাদের মিত্রকে নিজের দেশে ফেরত পাঠাতে চাইছে না। গত 5ই আগস্ট বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে উৎখাত হওয়ার পর আওয়ামী লীগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে নিজ দেশ থেকে ভারতে পালিয়ে যান। সঙ্গে নিয়ে যান ছোট বোনকে, পেছনে ফেলে গেছেন দলের হেভিওয়েট সহ অসংখ্য নেতাকর্মী অনুসারীদের। এই অবস্থায় বাংলাদেশ ভারত বন্ধুত্বের অবসানের চিন্তাও করছেন অনেকে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দ্বৈরথ্য চলছে, এমন একটা সময়ে এই উদাহরণ অনেকেই ভালো দৃষ্টিতে নাও নিতে পারেন। বিরোধ সমাধান বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত স্পষ্টতই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না। এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না। বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না। এদিকে গত বছর মালদ্বীপে এমন এক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যিনি জেতার পরপরই নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়েছেন। আবার হাসিনার পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছে। অন্যদিকে শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশে দায়ী করেন। ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিও সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছে। 84 বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনূসের প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে সপ্তদশ শতকের লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মোদি বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করেন এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপেও বিষয়টি উপস্থাপন করেন। শেখ হাসিনার পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী ও মন্দিরের ওপর কিছু হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার নিন্দাও জানানো হয়েছে বাংলাদেশের আন্দোলনকারী ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু ভারতের সরকারের সমর্থক বেশ কিছু সংবাদ মাধ্যমে এসব ঘটনার অতিরঞ্জিত বিবরণ দেশটিতে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত হাসিনাকে সমর্থন করে তার সব ফল এক ঝুড়িতে রেখে দিয়েছে এবং পরিস্থিতি কিভাবে বদলাতে হবে সেটা বুঝতে পারেনি। হাসিনার আমলে গ্রেফতার হওয়া হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের একজন মির্জা ফখরুল। তিনি আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়, কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময়ে নয়।
দুর্ভাগ্যজনকভাবে ভারতের মনোভাব এই আত্মবিশ্বাস তৈরির জন্য অনুকূল নয়। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডায়েচে ভেলে বলেছে, এমন অনাস্থা ও অবিশ্বাসের পরিস্থিতিতেই আগস্ট মাসে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় দুই দেশই। অনেক বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এই বন্যার জন্য দায়ী করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও প্রকাশ্যে নয়াদিল্লির কাছে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি উত্থাপন করেনি, কিন্তু কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার কারণে নয়াদিল্লির কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে অবস্থান করা হাসিনার অন্য কোনো দেশে যাওয়াটাও কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে একটি দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি হয়েছিল। এর অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। তবে চুক্তির একটি ধারায় অপরাধ রাজনৈতিক চরিত্রের হলে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে দুই দেশকে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এএফপিকে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ দেওয়ার চেয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো বুদ্ধিমান সরকার বুঝতে পারবে, হাসিনার ভারতে থাকার বিষয়টিকে ইস্যুতে পরিণত করা তাদের জন্য কোনো সুবিধা তৈরি করবে না। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে বললেন জয়নুল আবেদিন ফারুক। জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেদিকে নজর রাখতে হবে। এদের কাছে টাকা আছে, অস্ত্র আছে, এরা দুর্নীতিবাজ। আওয়ামী লীগের কাছে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র আছে, এদের ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার করে আনতে না পারেন, তাহলে বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যাবে। তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফারুক বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও স্বপদে বহাল আছে, এদের পদাচরণ বন্ধ করতে হবে। এরা আমাকে আপনাকে অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা ও তার সহচরদের সহযোগিতা করেছে। এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে। এরা তারা যাদের পক্ষে রায় হয়নি বলে হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে। এরা তারা যারা আমার ইলিয়াস আলীকে গুম করেছে। এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। এরা তারা যারা 21শে আগস্ট গ্রেনেড হামলা পরিকল্পিতভাবে তৈরি করে বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমানকে সাজা দিয়েছে। এরা এখনও আমাদের আশেপাশে ঘুরছে। তিনি আরও বলেন, এমন একটি নির্বাচন হোক যেই নির্বাচনে বাংলাদেশে হাসিনা যে ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস আর যেন পুনরুজ্জীবিত না হয়। সংবিধান রক্ষা করতে হবে, বাংলাদেশের রক্ষা করতে হবে। বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর ডক্টর ইউনূসের। এ সময় কেন বেনজির আজিজকে আইনের আওতায় আনা হলো না প্রশ্ন করে তিনি বলেন, শেখ হাসিনার পার্শ্ববর্তী দেশে পালিয়েছে। গতকাল পররাষ্ট্র সচিব বলেছেন, যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে। আমরা যাওয়াটাও বুঝি না, একটাই বুঝি, হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতেই হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।